Good morning and welcome everybody to today's class, and the topic is variables and scales of measurement. At first, definition of variable. Variables are the characteristics which vary within certain limit and take different values on different individuals. তাহলে যে কোনো কিছুর যে কোনো বৈশিষ্ট্য যেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে ভেরি করে পার্সন টু পার্সন, টাইম টু টাইম বা প্লেস টু প্লেস, সেটাই হচ্ছে ভেরিয়েবল। তাহলে এই ডেফিনেশন সবাই শিখে নেবে। Variables are the characteristics which vary within certain limit and take different values on different individuals. এর একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে রিসার্চের ক্ষেত্রে। ভেরিয়েবলস আর দ্য প্যারামিটারস আন্ডার স্টাডি, অর্থাৎ কোনো একটা রিসার্চে অথবা কোনো একটা স্টাডিতে আমরা যে সমস্ত প্যারামিটার দেখি সেই এক একটা প্যারামিটারকে এক একটা ভেরিয়েবল বলে। সো ভেরিয়েবলস আর দ্য প্যারামিটারস আন্ডার স্টাডি। ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবলস। ডাটা এবং ভেরিয়েবল যেহেতু রিলেটেড, আমরা জানি যে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালু derived from variables. সুতরাং on the basis of numerical expression, ভেরিয়েবল এবং ডাটার ক্লাসিফিকেশন অনেকটা একই রকম। তাহলে টাইপস অফ ভেরিয়েবলস on the basis of numerical expression. Number one, quantitative variables. Variables which can be measured or which take numerical value are called quantitative variables. Example হচ্ছে age, height, weight, family size, etc. There are two types of quantitative variable. Continuous variable. Quantitative variables which can take fraction of a number are called continuous variable, as for example age, height, weight, temperature. অর্থাৎ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে যেগুলো ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। আরেকটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস হুইচ ক্যান টেক অনলি দ্য হোল নাম্বার আর কল ডিসক্রিট ভেরিয়েবল। যেমন ফ্যামিলি সাইজ, নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, পালস রেট এন্ড প্যারিটি। These are to be expressed by whole number. No fraction is acceptable in case of these variables. So these are called discrete variable. Then qualitative variable. Variable which cannot be measured or which takes non-numerical narrative value are called qualitative variable. Example sex, position in the class, color or condition of anything, etc. There are two types of qualitative variable. Nominal variable. Qualitative variables which cannot be ranked, as for example color of anything, red, blue, green. Marital status, single, married, widow, divorce. So these are the nominal variable. Then ordinal variable. Qualitative variables which can be ranked, as for example educational status, প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন টারশিয়ারি। এখানে র্যাঙ্কিং এর ব্যাপার আছে, যেহেতু র্যাঙ্কিং এর ব্যাপার জড়িত এই জন্য এটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। সিমিলারলি পজিশন ইন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কন্ডিশন অফ এ কার, পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড। গ্রেভিডা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, তাহলে এইভাবে যে সমস্ত ভেরিয়েবল র্যাঙ্কিং করা যায় সেটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। এখন একটা ভেরিয়েবলকে আমি কিভাবে এক্সপ্রেস করব তার উপর ডিপেন্ড করে একই ভেরিয়েবল এটা নমিনালও হতে পারে, অর্ডিনালও হতে পারে। যেমন কন্ডিশন অফ এ কার, আমি যদি বলি ফাংশনিং এন্ড নন ফাংশনিং, গাড়িটা সচল না অচল, এভাবে বললে কন্ডিশন অফ এ কার এটা একটা নমিনাল ভেরিয়েবল। যদি ফাংশনিং এবং নন ফাংশনিং এভাবে বলি। আবার যদি বলি কন্ডিশন অফ এ কার যে পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, বেটার, বেস্ট, এইভাবে যদি এক্সপ্রেস করি তাহলে এই কন্ডিশন অফ কার তখন হয়ে যাবে অর্ডিনাল ভেরিয়েবল। তাহলে কিভাবে আমি এক্সপ্রেস করছি তার উপরে ডিপেন্ড করে একই ভেরিয়েবল নমিনালও হতে পারে, অর্ডিনালও হতে পারে। সেকেন্ড ক্লাসিফিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে পড়তে হবে।
যে in terms of relationship with each other variables are classified as like as below যে একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটার কি রিলেশন তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন। তো প্রথমেই এক নম্বরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Variable which influences the dependent variable is called independent variable. It is also called predictor variable or input or stimulus or explanatory variable. Example, smoking is strongly associated with lung cancer. Here smoking is independent variable. এখানে উদাহরণে দুইটা ভেরিয়েবলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে স্মোকিং আর একটা হচ্ছে লাং ক্যান্সার। তো স্মোকিং লাং ক্যান্সারকে ইনফ্লুয়েন্স করে, সুতরাং স্মোকিং ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যে ভেরিয়েবল অন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে তাদেরকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। উদাহরণ হিসেবে এটা মনে রাখবে যে স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, এখানে স্মোকিং হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, the variable which is influenced by independent variable is called dependent variable. তাহলে যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইনফ্লুয়েন্সড হয় সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইট ইজ অলসো কল্ড আউটপুট অর আউটকাম অর রেসপন্স ভেরিয়েবল। সেই একই এক্সাম্পল থেকে আমরা যদি দেখি, স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার। হেয়ার লাং ক্যান্সার ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কনফাউন্ডিং ভেরিয়েবল, the variable which is associated with agent and apparently seems to be causal is called confounding variable. Here the association is indirect or spurious in nature. যে কোনো একটা ভেরিয়েবল আরেকটার সঙ্গে যদি উইকলি অ্যাসোসিয়েটেড হয়, রোগের কারণ হিসেবে আপাত দৃষ্টিতে মনে হয় কিন্তু ওরকম কোনো স্ট্রং রিলেশন নাই, হয়তো ইনডাইরেক্ট বা স্পিউরিয়াস বা উইক রিলেশন আছে, এরকম ভেরিয়েবলকে বলে কনফাউন্ডিং ভেরিয়েবল। উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে যে স্মোকিং ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, অ্যালকোহল ইনটেক ইজ অ্যাপারেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার। দেখা গিয়েছে যে অ্যালকোহল ইনটেকটাও কিছুটা প্রভাব ফেলে। if smoking goes together with alcohol intake, the alcohol intake is a confounding variable. এখন কোন পেশেন্টের মধ্যে সে স্মোকিং ও করে আবার অ্যালকোহলও ইনটেক করে, তাহলে লাং ক্যান্সার হওয়ার জন্য স্মোকিং তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু অ্যালকোহল ইনটেকেরও যেহেতু কিছুটা ইনফ্লুয়েন্স আছে, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না বলে এটাকে তখন বলা হবে কনফাউন্ডিং ভেরিয়েবল। সুতরাং উদাহরণ দিয়ে এভাবে এটা মনে রাখবে। এরপরে কম্পাউন্ড ভেরিয়েবল, ইট ইজ অ্যান ইটিওলজিক্যাল ভেরিয়েবল which in association with another etiological variable intensifies the etiological effect. অর্থাৎ যখন দুইটা ভেরিয়েবল একই সাথে প্রেজেন্ট থাকবে এবং সেটার যৌথ ইফেক্টে আলটিমেটলি ডিজিজটা হবে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনফ্লুয়েন্সড হবে, তখন এই যৌথ কন্ট্রিবিউশন যেহেতু ডিজিজ হওয়ার ক্ষেত্রে, এই কারণে এটাকে বলা হয়েছে কম্পাউন্ড ভেরিয়েবল। Compound variable by itself can also act as an independent etiological variable. উদাহরণ দিলে ক্লিয়ার হবে, smoking and alcohol consumption together act as a compound variable for causation of esophageal carcinoma. এখানে কিন্তু লাং ক্যান্সারের কথা বলছি না, এখানে বলছি esophageal carcinoma কথা। তো esophageal carcinoma ক্ষেত্রে স্মোকিং ও একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার অ্যালকোহল কনজাম্পশনও একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন কোন পেশেন্টের মধ্যে যদি একই সাথে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক থাকে, তাহলে এই দুইটার যৌথ ইফেক্টে আরো ইসোফেজিয়াল কার্সিনোমা হওয়াটা ত্বরান্বিত হবে, হ্যাঁ, ইন্টেন্সিফাইড হবে। এই কারণেই এই স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন এই দুটাকে একত্রে তখন কম্পাউন্ড ভেরিয়েবল বলা হবে। এরপরে ইন্টারভেনিং ভেরিয়েবল, ইট ইজ দ্য ভেরিয়েবল which arises between independent and dependent variable and affect the
dependent variable. It is also called organismic variable as it is comes from organism itself. Example: education, learning, motivation, personality, intelligence. দেখা গিয়েছে যে এগুলো সবকিছুকেই ইনফ্লুয়েন্স করে। সুতরাং মূল স্মোকিং যে লাং ক্যান্সারের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর সাথে আবার এডুকেশন, লার্নিং, মোটিভেশন, পার্সোনালিটি এগুলো রিলেটেড। হ্যাঁ, যে এডুকেটেড পারসন সে স্মোকিং করবে না, হ্যাঁ, যে লেস এডুকেটেড সে স্মোকিং করবে। তাহলে এইভাবে এডুকেশনেরও একটা ইনডাইরেক্ট ইফেক্ট থাকে। আবার আমরা জানি যে কেউ যদি এক্সেসিভ সল্ট ইনটেক করে তাহলে তার হাইপারটেনশন ডেভেলপ করে। আবার কোনো পেশেন্ট যদি আনকন্ট্রোল হাইপারটেনশন নিয়ে দীর্ঘদিন থাকে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। তাহলে এখানে সল্ট ইনটেক এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ মাঝখানে হাইপারটেনশন একটা ফ্যাক্টর। সুতরাং হাইপারটেনশন এখানে একটা ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ দুইটা ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাঝখানে কোনো ভেরিয়েবল এসে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে তখন সেটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল বা মধ্যবর্তী ভেরিয়েবল। এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এটাও এক ধরনের কনফাউন্ডিং ভেরিয়েবল। কনফাউন্ডিং ভেরিয়েবল which may unexpectedly influence the study result. It is also called background or control variable. It may come from organism itself or from outside. Age, sex, socioeconomic status, educational level এগুলো extraneous variable। এগুলো মাঝখান থেকে বা কনফাউন্ডার হিসেবে যে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করে, এগুলো extraneous variable. Random variable. Random variable is the variable which varies by chance or in a random way. When values of a variable is obtained as a result of chance factor, then it is called random variable. Example হচ্ছে we cannot predict the adult height of a person exactly at maturity when a child is born. তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে অ্যাডাল্ট অবস্থায় তার হাইট কত হবে এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, এটা ভেরি করবে র্যান্ডমলি, কার কত হবে সেটা পরে দেখা যাবে। এই ধরনের ভেরিয়েবলকে র্যান্ডম ভেরিয়েবল বলা হয়েছে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের মেইনলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কনফাউন্ডিং ভেরিয়েবল, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এই কয়টা ভালো করে মনে রাখো। কম্পাউন্ড ভেরিয়েবল আরেকটা টার্ম আছে কোভেরিয়েবল, an independent variable or predictor in a regression equation. রিগ্রেশন ইকুয়েশন এক ধরনের ডাটা অ্যানালাইসিসের প্রসেস। তো এই ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর একটা আরেকটার কোভেরিয়েবল, অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে রিগ্রেশন ইকুয়েশন করতে হয়। তো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর একটা আরেকটা হচ্ছে কোভেরিয়েবল। Also a secondary variable that can affect relationship between the dependent variable and independent variables of primary interest in a regression equation. এরপরে ক্লাসের দ্বিতীয় অংশে যাচ্ছি, মেজারমেন্ট এন্ড স্কেলিং। মেজারমেন্ট কাকে বলে? মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ এ নাম্বার টু অ্যান অবজেক্ট অর ইভেন্ট অ্যাকর্ডিং টু সাম সেট রুলস। তাহলে কিছু নির্ধারিত নিয়ম অনুসারে কোনো অবজেক্টের আগে সংখ্যা বসানোটাই হচ্ছে মেজারমেন্ট। আর স্কেলিং কি? স্কেলিং ইজ দ্য জেনারেশন অফ কন্টিনিউয়াম আপন হুইচ মেজার্ড অবজেক্টস আর লোকেটেড। তাহলে একটা কন্টিনিউয়াম তৈরি করা যার মধ্যে আমার মেজার্ড অবজেক্টটা অবস্থিত হবে। তাহলে এখান থেকে মেজারমেন্ট কি আর স্কেলিং কি এটা একটু দেখে নাও। এখন টাইপ অফ স্কেলিং, এই যে আমরা যে বিভিন্ন ভেরিয়েবল মেজার করি সেই মেজারমেন্টের স্কেলিং সিস্টেম। তো প্রথমে প্রাইমারি মেজারমেন্ট স্কেলিং, এটাই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মনে রাখবে যে প্রাইমারি মেজারমেন্ট স্কেলিং, ইট ইজ দ্য বেসিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মেজারমেন্ট স্কেল। 4 টাইপস: নমিনাল স্কেল, অর্ডিনাল অর র্যাঙ্ক স্কেল, ইন্টারভেল স্কেল এবং রেশিও স্কেল। এই চারটা হচ্ছে প্রাইমারি মেজারমেন্ট স্কেলিং। আর আরেকটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, কম্পারিজন স্কেলিং। হেয়ার স্কেলস আর ইউজড ফর কম্পারিজন। কম্পারিজন স্কেলিং আবার দুই রকম, কম্পারেটিভ অর র্যাঙ্ক স্কেল, একটা হচ্ছে নন কম্পারেটিভ রেটিং স্কেল অর ভিজুয়াল অ্যানালগ স্কেল। Comparative or ranking scale, here direct comparison between two or more stimuli and responses are recorded. There is
This is also called non-metric scale. এই comparative বা ranking scale দুই রকমের, paired comparison and rank order. আর non-comparative rating scale or visual analog scale, here each stimulation object is scaled independently from other objects in a set of stimuli. This is also called metric scale. A non-comparative scale বা rating scale বা visual analog scale এর মধ্যে তিনটা commonly use হয়: Likert scale, semantic differentiation and staple scale. তো এতক্ষণ এই যে সেকেন্ড ক্যাটাগরি বা কম্পারিজন স্কেলিং এর যা বললাম সেটাকে যদি এই ফ্লো চার্টে দেখাই, তাহলে কম্পারিজন স্কেলিং টেকনিক দুই রকমের, একটা কম্পারেটিভ অর র্যাঙ্কিং স্কেল, একটা হচ্ছে নন কম্পারেটিভ রেটিং স্কেল অর ভিজুয়াল অ্যানালগ স্কেল। কম্পারেটিভ অর র্যাঙ্কিং স্কেল দুই রকম, একটা পেয়ার্ড কম্পারিজন আর একটা হচ্ছে র্যাঙ্ক অর্ডার। আর নন কম্পারেটিভ রেটিং অর ভিজুয়াল অ্যানালগ স্কেল তিন রকমের: Likert scale, semantic differentiation and staple scale. এখন আমরা প্রত্যেকটা স্কেল সম্পর্কে একটু দেখব। যে প্রথমে প্রাইমারি মেজারমেন্ট স্কেল যে চারটা ছিল তার প্রথমেই হচ্ছে নমিনাল স্কেল। It is a qualitative scale. In this scale, a number is used to identify or classify the object. Data of nominal scale are analyzed in descriptive statistics by rate or percentage and in inferential statistics by chi-square test or binomial test. তাহলে nominal scale এটা qualitative scale, এটা মনে রাখবে। Ordinal scale এটা it is also a qualitative scale. It is the ranking scale in which the numbers indicate the relative position of objects but do not indicate magnitude of difference. As for example, rank of winner in a tournament as first, second, third. তাহলে বিজয়ী হয়েছে তাদের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু কে কার থেকে কতটা পার্থক্য এটা এই স্কেলে বোঝা যাবে না। Data of ordinal scale is analyzed in descriptive statistics by percentile and median and in inferential statistics by rank order correlation. এরপরে ইন্টারভ্যাল স্কেল। এই ইন্টারভ্যাল স্কেল ইজ এ ট্রু কোয়ান্টিটেটিভ স্কেল। তাহলে আগের দুটো ছিল কোয়ালিটেটিভ স্কেল, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ স্কেল। It is like ordinal scale where we are able to measure magnitude of difference as well as relative position or rank. তাহলে এখানে র্যাঙ্কিংটাও যেরকম জানা যাবে, একজনের সঙ্গে আরেকজনের যে রিলেটিভ পজিশন সেটাও জানা যাবে। যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, here magnitude of difference is 10, সবার মধ্যে 10 পার্থক্য। here 0 point is arbitrary, এখানে কোনো 0 পয়েন্ট থাকবে না। In this scale there is no requirement of 0. Data of interval scale are analyzed in descriptive statistics by mean, median, range and standard deviation and in inferential statistics by t-test, r-test, analysis of variance or ANOVA test and regression analysis. Then ratio scale. Ratio scale is also a quantitative scale. It is a combination of nominal, ordinal and interval scale. It allows the researcher to identify, classify and rank order the objects and compare the difference. Measurement of height, weight, length, etc. are the example of ratio scale. Data of ratio scale is analyzed in descriptive statistics by mean, standard deviation and in inferential statistics by coefficient of variation. Ratio scale is the highest measurement scale. এরপরে দ্বিতীয় ক্যাটাগরি যেটা ছিল যে পেয়ার্ড কম্পারিজন। Here respondent is presented with two objects or stimuli in different times and asked to select the pair according to the given criteria. এখানে দুইটা ওষুধ পেশেন্টকে দেয়া হবে, একটা হচ্ছে দুটোই পেইন কিলার, একটা কিটোরোলাক এবং আরেকটা হচ্ছে ট্যানোক্সিকাম। তো পেশেন্টকে বলা হবে যে এই ওষুধ খাওয়ার পরে কতটা র্যাপিডলি তার পেইন রিলিফ হয় এবং কতক্ষণ তার পেইন রিলিফ থাকে। সুতরাং এই দুইটার মধ্যে সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে
র্যাপিডিটি অফ পেইন রিলিফ অ্যান্ড পেইন ফ্রি ইন্টারভেল। তাহলে পেশেন্ট দুইটা ওষুধ খাবে, খেয়ে সে নিজে অ্যাসেস করবে যে কতটা দ্রুত তার পেইন কমলো এবং কতক্ষণ সে ব্যথা মুক্ত ছিল। পরে সে কম্পেয়ার করবে যে কিটোরোলাক বেটার না টেনোক্সিকাম বেটার। তারপরে যে কোনো একটাকে সে সিলেক্ট করবে যে কিটোরোলাকটা সে খাবে। এটাই হচ্ছে এই যেটা পেয়ার্ড কম্পারিজন। এরপরে র্যাঙ্ক অর্ডার স্কেলিং। Here the respondent is provided with several objects or stimuli consecutively and asked to order or rank them according to some set criteria. আগেরটায় শুধু সে সিলেক্ট করেছিল, কিন্তু এখানে দুইয়ের অধিক ওষুধ যদি ব্যবহার করা হয়, ন্যাপ্রোক্সেন, এসিক্লোফেনাক, কিটোরোলাক, সিলেকশন ক্রাইটেরিয়া একই, তাহলে সে কি করবে? তিনটা ওষুধ খাবে, তিনটার কম্পেয়ার করবে এবং র্যাঙ্কিং করবে যে সবচেয়ে ভালো কোনটা, হয়তো কিটোরোলাক, তারপরে ন্যাপ্রোক্সেন, তারপরে এসিক্লোফেনাক। এইভাবে সে একই সাথে সিলেক্ট করবে এবং র্যাঙ্কিং করবে 1 2 3 করে। এই জন্য এই স্কেলের নাম হচ্ছে র্যাঙ্ক অর্ডার স্কেলিং। এরপরে লাইকার্ট স্কেল, এটা তোমরা অনেকেই হয়তো অলরেডি পরিচিত এর সঙ্গে, যে ইট ইজ এ মেজারমেন্ট স্কেল ইন দ্য 5 রেসপন্সেস ক্যাটাগরিজ রেঞ্জিং ফ্রম স্ট্রংলি ডিসএগ্রিড টু স্ট্রংলি এগ্রিড অন এ স্টেটমেন্ট। যে আমি একটা স্টেটমেন্ট বললাম যে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার মান খুব ভালো, এই কথাটার উপরে তোমরা ধরো মতামত দিবে, তাহলে 1 নাম্বার হচ্ছে স্ট্রংলি এগ্রিড, আর 5 নাম্বার হচ্ছে স্ট্রংলি 1 নাম্বার হচ্ছে সরি 1 নাম্বার হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রিড, অর্থাৎ সে মোটেও সম্মত না আমার ওই কথার সঙ্গে। আর 5 নাম্বারে টিক দিলে বুঝবো যে সে স্ট্রংলি এগ্রিড, একদম আমার সঙ্গে সংগতি মানে সমমত। যদি 3-এ টিক চিহ্ন দেয় তাহলে সে নিউট্রাল। হ্যাঁ, 2 হলে ডিসএগ্রিড, 4 হলে এগ্রিড। তাহলে এইভাবে 1 2 3 4 5 এই 5টা অপশন রেসপন্ডেন্টের মধ্যে থাকবে, সে যে কোনো একটাতে দাগ দিবে যে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার মান ভালো। তার যা মনে হয় সেই অনুযায়ী সে 1 2 3 4 অথবা 5 এর মধ্যে দাগ দিবে। এই ধরনের স্কেল, 5টা রেসপন্সের স্কেলকে বলে লাইকার্ট স্কেল। এরপরে আরেকটা হচ্ছে সিমান্টিক ডিফারেন্সিয়েশন। সিমান্টিক মানে ডুয়াল বা অপোজিট। ইট ইজ এ 7 points rating scale with the end point associated with bipolar level that have semantic meaning. Describe carefulness of a surgeon during performing operation. একজন সার্জন কতটা কেয়ারফুলি অপারেশন করে এই মতামত চাচ্ছি। তাহলে মতামতের একদিকে হচ্ছে কেয়ারফুল, আরেকদিকে কেয়ারলেস, মাঝখানে নিউট্রাল পয়েন্ট, এছাড়াও আরো 2টা করে আছে। তাহলে এইভাবে কেয়ারফুলনেস 1 2 3 4 5 6 7, এই 7-এর যে কোনো একটাতে সে নাম টিক চিহ্ন দিবে, এইভাবে সে কেয়ারফুলনেসটাকে এক্সপ্রেস করবে। এটা হচ্ছে সিমান্টিক ডিফারেন্সিয়েশন। এরপরে স্ট্যাপল স্কেল। This is a 5-point rating scale that consists of a single objective in the middle of a range of values from -5 to +5 without neutral point 0. এই স্ট্যাপল স্কেলে কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না। এর আগে লাইকার্ট স্কেল এবং সিমান্টিক ডিফারেন্সিয়েশনে নিউট্রাল থাকার সুযোগ ছিল, কিন্তু এখানে স্ট্যাপল স্কেলে কোনো নিউট্রালিটির সুযোগ নাই। এখানে নেগেটিভ দিকে এবং পজিটিভ দিকে পয়েন্ট আছে, যে কোনো একটা অ্যাকসেপ্ট করতে হবে। ইট ইজ এ স্কেল অফ মেজারমেন্ট অফ অ্যাটিটিউড এন্ড পারফরম্যান্স। এই ছবি দেখলে ক্লিয়ার হবে যে আমরা কোনো একজন ডক্টরের রিলায়েবিলিটি ইন ট্রিটমেন্ট, সে কতটা ভালো ট্রিটমেন্ট করে, তার রিলায়েবিলিটি কেমন, এই বিষয়ে মত চাই। তাহলে রিলায়েবিলিটি হয় +1 +2 +3 অথবা +4, অথবা -1 -2 -3 -4। -4 সবচেয়ে খারাপ, +4 সবচেয়ে ভালো, কিন্তু এখানে 0 নাই, অর্থাৎ কোনো মধ্যবর্তী অবস্থানের সুযোগ নাই, যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে। তো দিস ইজ স্ট্যাপল স্কেল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখানে আমরা যেটা পড়েছি আজকের ক্লাসে, আমি যদি একটু করি যে ভেরিয়েবল কাকে বলে এটা সবাই শিখবে। 2টা ডেফিনেশন, একটা মেইন ডেফিনেশন আর একটা অল্টারনেটিভ ডেফিনেশন বলেছি।
এছাড়া ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবল, এটা দুই রকম ক্লাসিফিকেশন বলা হয়েছে। একটা বলা হয়েছে অন দ্য বেসিস অফ মেজারমেন্ট, যেটা ক্লাসিফিকেশন একটা ডাটার মতোই। আরেকটা ক্লাসিফিকেশন বলা হয়েছে অন দ্য বেসিস অফ রিলেশনশিপ, একটা ভেরিয়েবলের সঙ্গে আর একটা ভেরিয়েবলের কি রিলেশন, তার উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপরে কম্পাউন্ড ভেরিয়েবল, কনফাউন্ডিং ভেরিয়েবল, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এগুলো কাকে বলে উদাহরণ সহ ক্লিয়ার কাট মনে রাখবে, এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। তারপরে আমরা স্কেলস অফ মেজারমেন্ট করেছি। তোমরা মূলত স্কেলস অফ মেজারমেন্টের মধ্যে প্রাইমারি স্কেল যেগুলো নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল, রেশিও স্কেল, এই চারটা একটু মনে রাখবে। আর যারা একদম ভালো করতে চাও তারা কম্পারিজন স্কেল যেগুলো আছে ওগুলো এভাবে মনে রাখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।